Assalamu alaikum. In the name of Allah, the most beneficent, the most merciful. This is Hamid Akhtar. Today we are going to have a nice class with you. Hope that if you listen to me carefully, you will enjoy the class, inshallah. Welcome to the class, and this class will be more enjoyable if you take a note copy and a pen with you and your textbook also. So at first you can see here my introduction, and then in which class we are going to take, that is, this class is for class 9-10, and our subject is English for today, and this is unit 1, lesson 3, and our topic is poem. You know very well that I love poem very much, and one of my favorite poem is Oh Me, Oh Life is Here, and hope that you will enjoy the class, inshallah. So basically, I again mention you that this class is for the students of class 9 and 10, their English first paper class, and in your upcoming half yearly exam, this class will be very much helpful, inshallah. Now come to the point. So at first we are going to know the introduction of the poet. Here you can see a black and white image of the poet, and here we can get some introduction of the poet. Okay, so some quick facts are here. So what is the full name of the poet? His full name is Walter Whitman. সো সংক্ষেপে আমরা তাকে ওয়াল্ট উইটম্যান বলেই চিনি। ওয়াল্টার উইটম্যান হচ্ছে তার ফুল নাম। আর এরপরে হচ্ছে আমরা চলে যাব যে বার্ন May 31, 1819, ওয়েস্ট হিল, লং আইল্যান্ড, নিউ ইয়র্ক, ইউএস। এখানে তিনি জন্মগ্রহণ করছেন। তাহলে আমরা তার জন্মস্থান থেকে আমরা বুঝতে পারছি তিনি একজন ইংলিশ পোয়েট এবং আমেরিকান পোয়েট। এবং মৃত্যুসাল হচ্ছে March 26, 1898, Cademan, New Jersey, that is also New York, at the age of 72. And he got some awards. He is awarded Hall of Fame in 1930. নোটেবল ওয়ার্কস, দ্যাট মিন্স উল্লেখযোগ্য কাজ। কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ক্যালামাস, ক্রসিং ব্রুকলিন ফেরি, ডেমোক্রেটিক, ভিস্টাস, ড্রাম ট্যাপস, আই সিং দ্য বডি ইলেকট্রিক, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। দিস পোয়েম ইজ ডেডিকেটেড টু the President Abraham Lincoln. And out of the cradle endlessly rocking, a sickle to drum tap, song of myself, specimen days and collect, starting from Pomnak, when lilacs last in the Dorier bloomed. Uh, this is also my favorite poem. And another thing we can see that, as when the authors write something, they have some motive. সো এই কবি তিনি যখন লিখছেন, তার সাহিত্যকর্মগুলা সৃষ্টি করছেন, সেখানে একটা বিশাল জিনিস তার ব্যাকগ্রাউন্ড বা পটভূমি হিসেবে খুব কাজে এসেছে। সেটা হচ্ছে আমেরিকান রেনেসান্স। এই আমরা জানি যে এটা বিপ্লব। আমেরিকায় একটা বিপ্লব হয়েছিল, সেই বিপ্লব বা সেই মুভমেন্ট, সেটা তার জীবনে একটা বড় একটা ইফেক্ট ফেলেছে। এবং আসলে তার সম্পর্কে এই বেসিক তথ্যগুলো আমরা পেয়েছি ওয়েব থেকে, ওয়ার্ল্ড হিস্ট্রি অফ এনসাইক্লোপিডিয়া, ওখান থেকে আমরা পেয়েছি তথ্যগুলো। এই ছিল আমাদের কবি পরিচিতির একটা বিশেষ অংশ। যে কোনো কবিতা পড়ার পূর্বে অবশ্যই আমাদের কবি পরিচিতিটা ভালো করে জানতে হবে। কবিকে বুঝতে পারলে আমরা কবিতাটা খুব সহজে বুঝতে পারবো। এটা হচ্ছে একদম চিরন্তন সত্য কথা। কারণ হচ্ছে এই যে আজকে থেকে কত বছর আগে, 1819, নিয়ার অ্যাবাউট 2000 years
অ্যাগো, সরি 200 ইয়ার্স অ্যাগো আমরা এই কবিতাটা উনি লিখেছেন, এবং আমরা এখন এত বছর পরে পড়ছি। আমরা যদি কবি সম্পর্কে বেসিক তথ্য নিতে না পারি, তাহলে কবিতাটা বোঝা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়বে। আশা করি ক্লাসটা কন্টিনিউ করবে তোমরা, তাহলে তোমরা সত্যিই বুঝতে পারবে কবিতাটা আসলে। এই কবিতা থেকে তোমরা দুইটা জিনিস লাভবান হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ে যেহেতু আছে পরীক্ষায় প্রশ্ন আসবে, উত্তর দিতে হবে কবিতাটা, সেজন্য তোমার বুঝতে হবে। আর আরেকটা জিনিস যেটা তুমি লাভবান হবে, তোমার ব্যক্তিগত জীবনেও এটা একটা খুব ভালো পজিটিভ একটা ইফেক্ট ফেলবে ইনশাল্লাহ। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। সো ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি অফ দ্য পোয়েম। প্রত্যেকটা লেখনী বা সাহিত্যকর্মের পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কিন্তু এখানে থেকে যায়। যে এমনিতেই সাহিত্যকর্ম সৃষ্টি হয় না, এটা একটা সৃজনশীল কাজ। যে কোনো একটা জিনিসের উপর বেস করেই কিন্তু এই কাজটা আমাদের সৃষ্টি হয়। যিনি কবি সাহিত্যিকরা লিখেন, তারা যে কোনো একটা কিছু ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করেই কিন্তু কাজটা লিখে থাকেন। চলো আমরা এখানে তাহলে প্রথম যে জিনিসটা দেখব, সেটা হচ্ছে এই কবিতার ব্যাকগ্রাউন্ডটা আসলে এসেছে কোথা থেকে। হিয়ার ইউ ক্যান সি দ্যাট ও মি ও লাইফ ইজ আ পোয়েম বাই ওয়াল্ট হুইটম্যান, পাবলিশড ইন 1867। সো আমরা এই কবিতার জন্মসালটা জানতে পেরেছি যে 1867 সালে ওয়াল্ট হুইটম্যান এই কবিতাটি লিখেছেন। এখানে ডিউরিং আ টাইম অফ সিগনিফিক্যান্ট টেকনোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। যে যখন আমাদের সামাজিক এবং প্রযুক্তিগত একটা পরিবর্তনই টোটাল পৃথিবী জুড়ে আসছিল, তখনই আসলে এই কবিতাটার জন্ম। ইট এক্সপ্লোরস থিমস অফ এক্সিস্টেন্সিয়াল ডিসপেয়ার অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং ইন দ্য ফেস অফ লাইফ চ্যালেঞ্জেস। এটা কি করছে, এই কবিতার থিম বা বিষয়বস্তুর মধ্যে সবথেকে বেশি ছিল যে এক্সিস্টেন্সিয়াল ডিসপেয়ার, মানুষের মধ্যে কিছু হতাশা কাজ করছিল, হতাশা বিদ্যমান থাকছিল, এবং সেই হতাশাগুলো থেকে কেটে ওঠার জন্য দ্য সার্চ ফর দ্য মিনিং ইন দ্য ফেস অফ লাইফ চ্যালেঞ্জেস, জীবনের এই প্রতিযোগিতা মোকাবেলা করার জন্য মানুষ নিজেই নিজেকে প্রশ্ন করছে, এবং সে নিজেই সেখান থেকে নিজেকে উদ্ধার করার চেষ্টা করছে। সাপোজ আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু আমরা এরকম অনেক হতাশার মধ্যে অনেক সময় পড়ে থাকি, যে আমরা কি করব বুঝতে পারছি না, দ্বিধান্বিত থাকি। তখনই কিন্তু যখনই আমাদের কোনো একটা ট্রান্সফরমেশন পিরিয়ডসের মধ্য দিয়ে আমরা যাই, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের কি করা উচিত। ওই সময়টাতেই কিন্তু আসলে কবিও হয়তো কোনো ডিলেম্মাতে ছিলেন, কোনো কিছু নিয়ে খুব হতাশায় ভুগছিলেন, এবং নিজেই আবার নিজেকে পরবর্তীতে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে গিয়েছেন জীবনের এই প্রতিযোগিতা মোকাবেলায়। Whitman, known for his free verse style and democratic perspective, wrote this poem as a meditation on the human condition and the potential for meaning is in a seemingly meaningless world. সো হুইটম্যান, যিনি খুবই পরিচিত হচ্ছেন ফ্রি ভার্স স্টাইল, মানে কি তিনি মুক্তাক্ষর ছন্দে লিখতে পছন্দ করেন, এবং ডেমোক্রেটিক পার্সপেক্টিভ মানে গণতান্ত্রিক একটা মনোভাব তার মধ্যে বিরাজমান আছে, সেই মনোভাব নিয়েই তিনি লিখতে পছন্দ করেন। এবং সেখান থেকে তিনি কবিতাটা লিখেছেন এক ধরনের মেডিটেশন বা ধ্যান তিনি করেছেন জীবন নিয়ে সেখান থেকে, এবং মানুষের যে কন্ডিশন বা অবস্থা, এবং এখান থেকে মানুষ কার্যকরীভাবে কীভাবে উঠতে পারে, এবং আমাদের পৃথিবীটা যে আসলে অর্থহীন পৃথিবীটাকে কিভাবে আমরা অর্থবহ করে নিজের বাকি জীবন কাটাতে পারি, সেটা নিয়ে তিনি লিখেছেন। সো আমরা কিছু কি হিস্ট্রিক্যাল অ্যান্ড কন্টেক্সচুয়াল আসপেক্ট আমরা এখানে তুলে ধরবো, খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনবে এবং দেখবে, আশা করি ভালো লাগবে তোমাদের ইনশাল্লাহ। টেকনোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল চেঞ্জ, প্রথম যে জিনিসটা কবির মধ্যে ইফেক্ট করেছে সেটা হচ্ছে দ্য পোয়েম ওয়াজ পাবলিশড ইন 1867, আ পিরিয়ড অফ র্যাপিড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড সোশ্যাল শিফটস, including the
aftermath of the Civil War in the United States. সো যখন তিনি কবিতাটা লিখছেন তখন দুইটা জিনিস, টেকনোলজিক্যাল যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে খুবই প্রযুক্তিগতভাবে, তখন মানুষ প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে, একই সাথে খুব দ্রুতভাবে মানুষ প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে এবং কিছু সামাজিক পরিবর্তনও সেখানে হচ্ছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমেরিকাতে একটা গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার হয়েছিল। সেই সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের ফলে পরবর্তীতে মানুষের জীবনে যে সামাজিক জটিলতাটা তৈরি হয়েছে, সামাজিক পরিবর্তনটা তৈরি হয়েছে, সেটার উপর আসলে সেটা তার জীবনে একটা প্রভাব ফেলেছিল, সেটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম অ্যান্ড মিনিং, অস্তিত্ব, মানুষ তার নিজের একটা অস্তিত্ব খুঁজে পাওয়ার জন্য এখানে ফাইট করছে। দ্য পোয়েম grapples with the questions of life's purpose and meaning in the face of hardship and seemingly pointless experiences, reflecting the rise of existentialist thought in the late 19th century. মানে 19 শতকের একটু শেষের দিকে তিনি জীবনের তার সময়কালটা তো ওরকমই ছিল 1867। ওই সময়টাতে তিনি জীবনের কিছু উদ্দেশ্য নিয়ে বা জীবনের অর্থ নিয়ে তিনি খুব কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং তার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল যে এই জীবনটা আসলে অর্থহীন, কোনো দাম নাই, জীবনের কোনো ভ্যালু নাই, অনেকটা হতাশায় ভুগছিলেন ওই সময়টাতে তিনি। এবং তিনি আবার এই হতাশার মধ্যে ডুবতেই পরবর্তীতে তিনি আবার নিজের একটা অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন এবং সেটারই প্রতিফলন হচ্ছে এই কবিতাটা। এর পরের পয়েন্টটাতে আমরা চলে যাব হুইটম্যানস ইনফ্লুয়েন্স হচ্ছে প্রভাব, কোন জায়গা থেকে তিনি প্রভাবিত হয়েছেন। ওয়াল্ট হুইটম্যান ওয়াজ আ পায়োনিয়ার অফ আমেরিকান পোয়েট্রি, known for his free verse and inclusive approach to themes. Oh Me, Oh Life exemplifies his style, which aim to capture and sounds and rhythms of everyday speech. সো এখানে তার প্রভাবটা কী ছিল? তিনি ছিলেন আমেরিকান কবিতার জগতের একজন পায়োনিয়ার বা অগ্রদূত এবং তিনি পরিচিত হচ্ছেন তার ফ্রি ভার্স এবং ইনক্লুসিভ অ্যাপ্রোচ। মানে অ্যাপ্রোচ হচ্ছে পদ্ধতি, বিভিন্ন পদ্ধতিতে মানুষ কবিতা লেখে, কবিতার প্রত্যেকটা লেখারই একটা থিম বা বিষয়বস্তু থাকে, কিন্তু তিনি ইনক্লুসিভ ওয়েতে তার এই থিমটাকে তুলে ধরেছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং সবসময় তিনি একটা উদাহরণ সৃষ্টি করতে পছন্দ করেন, নতুনত্ব পছন্দ করেন এবং তিনি চেষ্টা করেছেন, তার লক্ষ্য ছিল যে সাউন্ডস, কবিতার যে সাউন্ডগুলো, রিদম বা ছন্দগুলো, সেটা মানুষের প্রাত্যহিক জীবন থেকে তুলে আনার চেষ্টা করেছিলেন। নেক্সট আমরা যেটা যাবো সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টালিজম। সেটা হচ্ছে হুইটম্যান ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই ট্রান্সেন্ডেন্টালিজম, which emphasized the importance of intuition, nature, and the interconnectedness of all things. This influence can be seen in the poem's emphasis on individual experience and the search for meaning in the face of life's uncertainties. এখানে হচ্ছে কি ট্রান্সেন্ডেন্টালিজমের সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা মিশ্রণ হচ্ছে প্রকৃতি এবং আমরা যে কোনো আমাদের জীবনের যত প্রাত্যহিক জীবন যাপনের জন্য যতগুলো বিষয় আছে, প্রত্যেকটা জিনিসের একটা খুব সুন্দর ইন্টারকানেক্টেডনেস, মানে একটা ছন্দ থাকবে জীবনের মধ্যে। কেবল আমরা আমাদের দিনগুলো পার করে যাব ছন্দহীনভাবে, সেটা না। প্রত্যেকটা প্রকৃতি, মানুষ, সমাজ, প্রযুক্তি সব কিছু মিলে আমাদের জীবন একটা তাল, লয়, ছন্দ মেনটেন করে এগিয়ে যাবে, সেটার প্রতি তিনি জোর দেন এবং সবসময় এমফাসিস জোর দেওয়া ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স, ব্যক্তিগত অভিজ্ঞতাটাকে তিনি খুব প্রায়োরিটি দেন। অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং ইন দ্য ফেস অফ লাইফস আনসার্টেনিটিস। আমাদের জীবনটা হচ্ছে অনিশ্চয়তার চাদরে আবৃত, যে আমরা জানি না ঠিক 1 মিনিট পরে, 5 মিনিট পরে, 10 মিনিট পরে আমাদের জীবনে কি ঘটতে পারে, উই হ্যাভ নট আইডিয়া অ্যাবাউট ইট। উনি জীবনের এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তারও একটা অর্থ খুঁজে বের করার চেষ্টা করছেন। অনিশ্চয়তার মধ্যেও কিন্তু এক ধরনের সৌন্দর্য লুকায়িত আছে, সেটা তিনি খুঁজে বের করার চেষ্টা করছেন। এরপরে আমরা যেটাতে চলে যাব ডেমোক্রেটিক আইডিয়ালিজম।
ডেমোক্রেটিক গণতান্ত্রিক যে মনোভাব এটা কিন্তু খুব সহজ বিষয় না, এটা সবার মধ্যে থাকেও না। আমরা মোস্ট অফ দ্য পিপল আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা একটা ভোগবাদমূলক জীবনযাপন পছন্দ করি, স্বার্থান্বেষী জীবনে আমরা অভ্যস্ত। সবার কথা সমানভাবে শোনা, গুরুত্ব দেওয়া, সবাইকে নিজের জায়গায় ভাবতে পারা, নিজেকে অন্যের জায়গায় ভাবতে পারা, এই মনোভাবগুলো সবার মধ্যে থাকে না। যেটা আমরা এই কবির মধ্যে, আমাদের এই কবির মধ্যে আছে। উইটম্যানস পোয়েমস অফন রিফ্লেক্ট আ ডেমোক্রেটিক আইডিয়াল হচ্ছে আদর্শ, একটা গণতান্ত্রিক আদর্শের প্রতিফলন ঘটে তার কবিতাগুলোতে। সেলিব্রেটিং দ্য ভ্যালু অফ ইন্ডিভিজুয়াল ভয়েস, প্রত্যেকটা মানুষের কথা, ভয়েস হচ্ছে এখানে কথা, কণ্ঠ, প্রত্যেকটা মানুষের কণ্ঠকে তিনি মূল্যায়ন করতে পছন্দ করেন। অ্যান্ড পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গিকে তিনি, অন্যের দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করতে পছন্দ করেন। ইভেন দোজ দ্যাট সিম মার্জিনালাইজড অর ইনসিগনিফিকেন্ট। সামটাইমস আমাদের কিন্তু এরকম হয় যে কিছু মানুষ আছে যাদেরকে আমরা অতটা মূল্যায়ন করি না। মার্জিনালাইজড মানে প্রান্তিকীকরণ, খুব মানে কিছু মানুষ আছে সমাজের একেবারে, যাদেরকে আমরা নিচু শ্রেণীর বলতে পারি, বা যাদেরকে আমরা অতটা ভ্যালুয়েবল পার্সন মনে করি না, তাদের কথা, তাদের কণ্ঠস্বর, তাদের চিন্তা ভাবনাকে মূল্যায়ন করার মতো ক্ষমতা আমাদের কবির রয়েছেন। তাহলে আমরা আরেকটা পয়েন্ট এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাবলিক ডোমেইন। পাবলিক মানে জনগণ কি ভাবেন সেটাও কিন্তু এখানে উঠে এসেছে। ও মি ও লাইফ ইজ নাও দ্য পাবলিক ডোমেইন, বলছে এই কবিতাটা এখন আর কবির কবিতা নেই, এটা এখন জনগণের কবিতা হয়ে গিয়েছে। জনগণ এই কবিতার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। মিনিং ইট ইজ ফ্রিলি অ্যাভেইলেবল ফর এনি ওয়ান টু রিড অ্যান্ড স্টাডি। কবি আসলে কবিতার একেবারে শেষের দিকে একটা জিনিস এখানে কবি দিয়েছে, আমরা কবিতাটা একটু পরে পড়বো, তখন তোমরা বুঝতে পারবে যে কবি এখানে সবাইকেই বলেছেন যে আপনি যদি মনে করেন আপনার কিছু বলার থাকে তাহলে আপনি নিজেও এই কবিতার সাথে দুটো লাইনে অ্যাড করতে পারেন। তো খুবই গণতান্ত্রিক মনোভাবের না হলে কিন্তু এরকম একটা অপরচুনিটি কেউ কিন্তু কাউকে দিতে পারে না আসলে। তো আমরা দেখি পরবর্তীতে আমাদের কবিতাটা আমরা একটু পড়ি, তারপরে আমরা চলে যাব আমাদের কবিতার আরেকটু কিছু ব্যাখ্যা করব, তারপরে তোমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে তোমরা পরীক্ষায় লিখবা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে ও মি ও লাইফ, লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। সো আই এম গোয়িং টু রিসাইট দ্য পোয়েম ফর ইউ। O me, O life, of the questions of this recurring, of the endless trains, of the faithless of cities, filled with the foolish, filled with the foolish. O of myself forever, reproaching myself for who more foolish than I, and who more faithless. Of eyes that vainly crave the light, of the objects mean, of the struggle ever renewed. Of the poor results of all, of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest with the rest be intertwined, the question, oh me, so sad, recurring, what good amid this, oh me, oh life. এতক্ষণ আমরা যে অংশটুকু পড়েছি প্রত্যেকটা অংশে কবি কেবল বারবার নিজেকে প্রশ্ন করে গিয়েছেন। আমি একটু পরে লাইন বাই লাইন ব্যাখ্যা করব তোমাদেরকে। আর এর পরে হচ্ছে কবিকে প্রশ্ন করতে করতে হতাশায় জর্জরিত হয়ে নিজেকে প্রশ্ন করতে করতে একটা সময় গিয়ে তিনি আবার নিজেই নিজেকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছেন। অ্যান্সারের অংশটা হচ্ছে দ্য ইউ আর হিয়ার, দ্য লাইফ এক্সিস্টস অ্যান্ড আইডেন্টিটি, that the powerful play goes on and you may contribute others. এখানে কবি বলেছেন যে তুমি চাইলে কবিতার একটা অংশ তুমি কি করতে পারো, কবিতার মধ্যে নিজেও একটা দুটো লাইন ভার্স যোগ করতে পারো। তো আমরা এখানে কিছু ওয়ার্ড মিনিং দেখাচ্ছি, তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নিবে। আমি সেগুলো আপাতত
পড়ে দিচ্ছি না, আমি শুধু কয়েকটা ওয়ার্ড মিনিং যেগুলা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা আমি তোমাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করে নিবে। চলো আমরা কবিতার ব্যাখ্যায় চলে যাই। আচ্ছা, চলো এবার আমরা বাংলায় কিছু জিনিস জানি। যেমন ওয়াল্ট হুইটম্যানের এই যে কবিতাটা ওমি ও লাইফ একটি গভীর দার্শনিক চিন্তা এবং মানব জীবনের জটিলতাগুলোর প্রতিফলন। এই কবিতায় হুইটম্যান অস্তিত্বের মৌলিক প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন। মানব জীবনের অর্থ, আমাদের দৈনন্দিন সংগ্রাম এবং নিজের অবস্থান সম্পর্কে কবি এক অনন্য দৃষ্টিকোণ উপস্থাপন করেছেন। একটু আগে আমি কবি পরিচিতি যখন বলছিলাম তখন কিন্তু এই বিষয়গুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কবি তার কবিতার মধ্যে কিন্তু অতি সাধারণ মানুষ, সমাজের অতি সাধারণ মানুষের চিন্তাগুলোকে নিয়েই তিনি এই কবিতাটা লিখেছেন এবং খুব সাধারণভাবেই নিজেকে প্রেজেন্ট করেছেন এখানে। তিনি মানুষের যে এই যে আমরা প্রতিনিয়ত সমাজের বিভিন্ন অসঙ্গতি, অন্যায়, অবিচার, বিভিন্ন জিনিসের সাথে আমরা কিন্তু ফাইট করে চলি এবং এই ফাইট করে চলতে গিয়ে আমরা আবার আমাদের নিজের মাঝে মাঝে মনে হয় যে এই পৃথিবীতে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। এরকম একটা জায়গা থেকে আবার নিজেকে নিজে প্রশ্ন করেছেন বারবার এই কবিতার প্রথম অংশে। চলো কবিতার মূল থিম বা প্রধান বিষয়বস্তুটা হচ্ছে মূল থিম হলো মানব জীবনের উদ্দেশ্য এবং জীবনের জটিলতার মাঝেও আমাদের ভূমিকা কী। এই যে আমরা কবিতাটার প্রেক্ষাপটে দেখতে পেয়েছি যে আমেরিকাতে সিভিল ওয়ার চলছিল তখন, বা তার সিভিল ওয়ারের পরবর্তী সময়ের কবিতা এটা। তখন সিভিল ওয়ার তো আমরা সবাই জানি যে গৃহযুদ্ধ, নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি। এই সময়টা প্রতিনিয়ত যদি এরকম মারামারি কাটাকাটি দেখতে হয়, একজন পজিটিভ মানসিকতার মানুষও কিন্তু একটা সময় নেগেটিভ মনোভাবের হয়ে যাবে। তার পক্ষে আর পজিটিভ মানসিকতা ধারণ করে রাখাটা সম্ভব হবে না। তা এই যে জীবন জটিলতা, এই জীবন জটিলতার মাঝেও আমরা কিভাবে নিজেকে ইতিবাচক রাখতে পারবো, আমাদের ভূমিকাটা যেন ঠিকঠাক থাকে সমাজের প্রতি, দেশের প্রতি, নিজের প্রতি, পরিবারের প্রতি, আমি যেন আমার দায়িত্বটা পরিপূর্ণভাবে ভালোভাবে পালন করতে পারি, সেই জায়গাটা যেন আমার ঠিকঠাক থাকে, সেটা নিয়ে তিনি কথা বলেছেন এই কবিতায়। হুইটম্যান এখানে ব্যক্তিগত এবং সার্বজনীন প্রশ্ন উপস্থাপন করেছেন। প্রথমত হচ্ছে কবিতায় তিনি তার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন এবং এমনভাবে ব্যক্তিগত অভিমতগুলো প্রকাশ করেছেন যেগুলো অবশ্যই সবার জীবনের জন্য সত্য, যেটাকে আমরা সার্বজনীন বা চিরন্তন সত্য বলতে পারি। তিনি নিজেকে কবিতার প্রথমার্ধে নিজেকে কিছু প্রশ্ন করেছেন। প্রথম যেটা প্রশ্ন করেছেন যে আমরা কেন বেঁচে আছি, আমাদের অস্তিত্বের মূল্য কী, আমরা কেন এই পৃথিবীতে বেঁচে আছি, আমাদের এই বেঁচে থাকার মূল্যটা কী। কবিতার প্রেক্ষাপট অনুযায়ী জীবন এক অবিরাম সংগ্রাম, যেখানে হতাশা এবং স্বপ্ন একসঙ্গে বিদ্যমান। খুবই চমৎকার একটি কথা কিন্তু, যে আমাদের জীবনে আমরা যদি এরকমটা আশা করে থাকি যে সারা জীবন শুধু সুখ আর সুখ আমাদেরকে ছেয়ে থাকবে, আচ্ছাদিত করে রাখবে, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি। আমাদের জীবনে হতাশাও থাকবে, আবার আমাদের জীবনে স্বপ্নও থাকবে। স্বপ্ন ভাঙলেই হতাশা তৈরি হবে, হতাশা থেকেই নতুন স্বপ্ন গড়ার প্রত্যয় নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটা আমাদের সবার জীবনের জন্য সত্য, এমন না যে শুধু কবির জীবনের জন্য সত্য। তাহলে আমাদেরকে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে একটা দিন 24 ঘন্টায় আমাদের একটা দিন হয়। একটা দিন যখন আমরা অতিবাহিত করি বা পার করি, আমাদের এই একটা দিনের মধ্যে আমরা যদি ভালোভাবে ভেবে দেখি যে প্রত্যেকটা কাজ আমাদের মন মতো হয় না, ভালো যায় না। কিছু কিছু কাজ আমাদের খুবই মন মতো হয়, ভালো লাগে, আবার কিছু কিছু কাজ আমাদের জন্য খুবই বেদনাদায়ক হয়, ভালো লাগে না। তো এই বেদনাদায়ক কাজগুলো হতাশা তৈরি করে এবং আমাদের স্বপ্নভঙ্গ হয়। আবার আমরা স্বপ্ন দেখি। স্বপ্ন যদি না থাকতো আসলে আমাদের বেঁচে থাকার অর্থ নেই। এই স্বপ্ন কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে দেখা স্বপ্নের কথা বলেনি, এখানে হচ্ছে জীবনের বেঁচে থাকার স্বপ্ন, উন্নতির স্বপ্ন, সফলতার স্বপ্ন। তারপরে বলেছে তবুও এই হতাশার মধ্যেও জীবনের সৌন্দর্য এবং আমাদের দায়িত্ব খুঁজে পাওয়াই হলো কবিতার মূল বার্তা। প্রথমে তো কবিতাটা শুরু করেছেন একটা হতাশার মধ্যে দিয়ে, নিজেকে শুধু প্রশ্ন করে গেছেন, নেগেটিভিটি প্রকাশ করেছেন। একদম কবিতার শেষে এসে কবি নিজেকে আবার নিজে উত্তর দিয়েছেন এবং সেখানে তিনি পজিটিভ একটা মনোভাব প্রকাশ করেছেন এবং বলেছেন যে আমাদের জীবনের সৌন্দর্য এবং আমাদের যে দায়িত্ব সেটা খুঁজে পাওয়াই কিন্তু আমাদের মূল কাজ।
এবং এই কবিতাটার মূল উপজীব্য এখানে। চলো আমরা কবিতাটা একটু বিশ্লেষণ করি, আর একটু বিশ্লেষণ করে কি পাই দেখি। কবিতাটাকে এখানে কবি দুই ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগে কবি মানুষের অক্ষমতা, মানুষের বিভ্রান্তি এবং হতাশার কথা বলেছেন। দ্বিতীয় ভাগে তিনি এই সমস্যাগুলোর সমাধান এবং জীবনের অর্থের দিকে আলোকপাত করেছেন। এই অর্থ মানে টাকা না, এই অর্থ মানে হচ্ছে জীবনের মূল্য। তাহলে প্রথম ভাগে আমরা কি পেলাম? অক্ষমতা। আমরা মানুষ হিসেবে কতটা অক্ষম, মানুষ হিসেবে কতটা দ্বিধাগ্রস্ত বা বিভ্রান্তিতে আমরা থাকি। আমরা যে মাঝে মাঝে একেবারে হতাশার সাগরে ডুবে হাবুডুবু খাই, তো সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন বা সেই বিষয়গুলোর উপর তিনি আলোকপাত করেছেন। এটা আমাদের সবার জীবনের জন্য সত্য। একটা চমৎকার বিষয় হচ্ছে, আমরা আমাদের চারপাশে এমন কিছু মানুষ দেখতে পাই, মনে হচ্ছে যেন তার জীবনে কোনো দুঃখই নেই, তার জীবনে কোনো হতাশাই নেই, সবসময় হাসি খুশি আনন্দে থাকেন। আসলে এটা আমরা শুধু বাহ্যিকতা দেখে তাকে মূল্যায়ন করছি। দেখা গেছে যার জীবনে যাকে দেখে মনে হচ্ছে তার জীবনে কোনো দুঃখ নাই, তিনি আসলে সব থেকে বেশি দুঃখে আছেন। কিন্তু একজন দুঃখবিলাসী মানুষ আর তার মধ্যে পার্থক্য হচ্ছে, তিনি তার দুঃখগুলোকে আড়াল করে, দুঃখগুলোকে লুকিয়ে রেখে সুখকে মূল্যায়ন করে সুখী থাকার চেষ্টা করতে পারছেন, তিনি সফল। আর যিনি অল্প দুঃখে কাতর হয়ে একেবারে নিজেকে শেষ করে দিচ্ছেন, তিনি তার জীবনে আসলে দুঃখকে মূল্যায়ন করেছেন, সুখকে অবমূল্যায়ন করেছেন। কারণ সুখ এবং দুঃখ রেল লাইনের দুটি লাইনের মতো, যে সমান্তরালে আমাদের জীবনে বিরাজমান। আমরা কোনোভাবেই শুধু সুখকে নিতে পারবো না, শুধু দুঃখকে বাদ দিয়ে দিতে পারবো না, দুটোকেই আমাদের গ্রহণ করে নিতে হবে। কবিতার দ্বিতীয় ভাগে তিনি আবার এই সমস্যাগুলোর সমাধান এবং জীবনের অর্থের দিকে আলোকপাত করেছেন। একটু আগে বলেছি, অর্থ মানে হচ্ছে যে আমাদের জীবনের প্রতি আমাদের যে মূল্যবোধ, আগ্রহ, সেটার প্রতি তিনি আলোকপাত করেছেন। চলো প্রথম অংশে কি বলেছে? O me, O life, of the questions of these recurring, of the endless trains, of the faithless, of cities filled with the foolish. এই অংশে কবি মানুষের সীমাবদ্ধতা এবং তাদের ভ্রান্তির দিকে ইঙ্গিত করেছেন। ভ্রান্তি মানে ভুল। কবিতার যে ভুলগুলো, মানুষের জীবনের যে ভুলগুলো, সেই ভুলগুলোর দিকে তিনি ইঙ্গিত করেছেন। এন্ডলেস ট্রেনস অফ দ্য ফেথলেস। ফেথলেস তো আমরা জানি যে বিশ্বাসহীন মানুষ। এই এন্ডলেস মানে কি? সীমাহীন। এখানে ট্রেন মানে রেলগাড়ির কথা বলেনি। ট্রেন মানে হচ্ছে যে আমাদের চারপাশে কিন্তু বিশ্বাসহীনতায় ভরপুর। মনে হচ্ছে যেন রেল লাইনের বগি যে পরিমাণ আছে, আমাদের জীবনে বিশ্বাসহীনতাও সেই পরিমাণই বিদ্যমান, এত বেশি। সেজন্য এখানে ট্রেনসকে একটা সিম্বল হিসেবে তুলে ধরা হয়েছে। তাহলে এই বাক্যে কিন্তু মানুষের বিশ্বাসহীনতা এবং নৈতিক দুর্বলতাকে বোঝানো হয়েছে। এরপরে বলেছে সিটিজ ফিল্ড উইথ দ্য পুলিশ। পুলিশ মানে বোকা, আমরা জানি। বলছে আমার চারপাশে মনে হচ্ছে সবাই বোকা, কেউ যেন জীবে, এই যে মানে উনি যুদ্ধের কথাই এখানে তুলে ধরেছেন। এই যে আমরা যুদ্ধ, বিগ্রহ, হানাহানি এগুলোর দিকে যাচ্ছি। আসলে দেখেন, আমরা যদি ভালো করে চিন্তা করে দেখি, আমাদের জীবনটা খুবই সংক্ষিপ্ত। এই পৃথিবীতে মানুষ একবারই আসে, একবার আসবে, একবার থাকবে। প্রত্যেকটা দিন আপনার জীবনে একবারই আসবে, একটা দিন কিন্তু আপনার জীবনে দুইবার আসবে না। সো আমরা কিন্তু এই বিষয়গুলোকে আলোকপাত না করে নিজেদের মধ্যে ঝগড়া, কাটাকাটি, মারামারি, হানাহানি এগুলোর মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি। তার মানে কি? এটা নিশ্চয়ই বোকাদের কাজ। বুদ্ধিমানেরা কখনো নিজেদের মধ্যে ঝগড়া কাটাকাটি করতে পারে না, কারণ সে তার জীবনটাকে উপভোগ করবে। কারণ আজকের দিনটা যে চলে যাবে, এই দিনটা তার জীবনে কিন্তু আর ফিরে আসবে না। আজকের দিনটা আপনার জীবনে একবারই, এই জীবদ্দশা একবারই আসবে। আর আপনি পৃথিবী থেকে একবার চলে গেলে আর ফেরত আসতে পারবেন না। সো নিজেদের মধ্যে ঝগড়া মারামারি না করে আমরা কি করতে পারি? জীবনটাকে এনজয় করতে পারি, উপভোগ করতে পারি। এই জন্য কবি এখানে বলেছেন যে আমার শহরটা বোকা মানুষে ভরে গেছে। এখানে কবি এই বাক্যটিতে আধুনিক সমাজের অগোছালো এবং অবিবেচনা প্রসূত আচরণকে চিত্রিত করেছেন। এইসব উপাদান আমাদের জীবনকে হতাশায় ভরিয়ে দেয়। এই যে আমরা আমাদের জীবনে এই অবিবেচনামূলক কাজগুলো করছি, এতে করে কি হচ্ছে? আমাদের জীবনটা একেবারে হতাশায় ভরপুর হয়ে যাচ্ছে। দ্বিতীয় অংশে, অ্যান্সার অংশে কবি দেখেন, আমি মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি। অ্যান্সার অংশে কবি কি বলেছেন দেখেন, বলছে দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি,
that the powerful play goes on and you may contribute others. এই অংশে কবি জীবনের একটি ইতিবাচক এবং সান্ত্বনাদায়ক দিক তুলে ধরেছেন। এই যে দ্যাট ইউ আর হিয়ার লাইনটির মাধ্যমে তিনি আমাদের অস্তিত্বের কথা তুলে ধরেছেন, অস্তিত্বকে গুরুত্ব দিয়েছেন এবং জীবন নিজেই একটা শক্তিশালী নাটক। এখানে এই প্লে শব্দটার অর্থ কিন্তু নাটক। প্লে গোজ অন মানে হচ্ছে নাটক চলমান। কি নাটক? জীবন নাটক। আমাদের এই যে জীবন, আমাদের এই জীবনটাই কিন্তু একটা আস্ত নাটক। আমরা যেরকম পর্দায় সিনেমা দেখি, নাটক দেখি, আমাদের জীবনের থেকে বড় নাটক আর কিছু হতেই পারে না। প্রতি মুহূর্তে মুহূর্তে টুইস্ট লুকিয়ে আছে। আমরা একটা সিনেমা যখন দেখি বা নাটক দেখে আমরা আশা করে থাকি যে সিনেমাটা ভিন্ন মাত্রা একটা ইউটার্ন করবে। আমাদের জীবনের ইউটার্নটা আর আমরা মেনে নিতে পারি না। সিনেমার ইউটার্নটা আমাদের খুব ভালো লাগে, নাটকের টার্নটা খুব ভালো লাগে। জীবনের টার্নটা খুবই জটিল আসলে। এই জন্যই বলেছে আমাদের জীবনটাই একটা শক্তিশালী নাটক, যেখানে প্রত্যেকেরই একটা বিশেষ ভূমিকা আছে। এই যে দেখেন আমরা একজন মানুষের কথা যদি বলি, সে যখন পৃথিবীতে আসে, আর যখন পৃথিবীতে আসার সাথে সাথে সে কয়েকটা সম্পর্ক পেয়ে যায়। যেমন তার বাবা মা, সে কারো সন্তান, কারো নাতিপুতি, কারো ভাতিজা, কারো ভাগ্নি। এভাবে যখন আস্তে আস্তে সে বড় হয়, সে নিজে বাবা বা মা হয়, তার আবার বাচ্চা কাচ্চা হতে পারে। তারপরে হচ্ছে যে সে তার শ্বশুর পক্ষের একটা সম্পর্ক হয়। এরকম বিভিন্ন সম্পর্কে আমরা জড়িয়ে যাই। একই সাথে আপনি অনেকগুলা ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন, কিন্তু আপনি নিজেও টের পাচ্ছেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ। বলছে যেখানে প্রত্যেকেরই একটা বিশেষ ভূমিকা আছে। আপনার জীবনে আপনি যতগুলো মানুষের সাথে ইন্টারাকশন করছেন, প্রত্যেকটা মানুষের একটা প্রভাব কিন্তু আপনার জীবনে থেকে যাচ্ছে। এরপরে বলেছে লাস্টে যে ইউ মে কন্ট্রিবিউট এভার্স। বাক্যটিতে বোঝায় প্রত্যেক মানুষই এই মহাকাব্যের অংশ এবং তারা তাদের নিজস্ব অনন্যতা যোগ করতে পারে। এখানেই ওই যে আমরা বারবার তখন বলছিলাম যে কবি গণতান্ত্রিক মানসিকতায় বিশ্বাস করে। তার মানে হচ্ছে কবি একেবারে কবিতার শেষে এসে কবি বলেছেন যে আপনিও চাইলে এই কবিতার একটা লাইন যোগ করতে পারেন, কোনো সমস্যা নাই, এবং নিজস্ব একটা অনন্যতা বা নিজস্ব একটা যোগ্যতা আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি আমার মতো করে লিখেছি বা করেছি, আপনিও আপনার মতো করে আরও দু একটা লাইন চাইলে আমার কবিতায় যোগ করতে পারেন। চলো আমরা এবার আরেকটু ডিফারেন্ট কিছু জানি কবিতা সম্পর্কে। এই কবিতাটার আসলে গুরুত্বটা কি সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলি, তারপরে আমরা পরবর্তী অংশে চলে যাব। হুইটম্যানের এই কবিতা শুধুমাত্র দার্শনিক চিন্তাধারা নয়, এটি আমাদের জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে। হতাশার মাঝেও জীবনের সৌন্দর্য এবং সম্ভাবনাকে উপলব্ধি করার ক্ষমতা আমাদের ভিতরে জাগ্রত করে। তোমরা এই কবিতার এই আলোচনাগুলো যদি ভালো করে না শুনে থাকো, প্রশ্নের উত্তর দিতে পারবে না। মনে রাখবে, কবিতা থেকে তোমাদের যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলোর উত্তর তোমার নিজের মতো করে দিতে হবে। তুমি কবিতা যতটুকু বুঝতে পেরেছো সেই অনুযায়ী দিবে। এই কবিতাটা আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা করছি। কিন্তু হয়তোবা তুমি যখন সেভারেল টাইম সেটা পড়বে, রিভিশন দিবে, তখন তোমার আরও বিভিন্ন অ্যাঙ্গেল তৈরি হবে। তুমি আরও ভালো করে তুমি নিজেও কবিতাটাকে ব্যাখ্যা করতে পারবে। তখন তুমি আরও নিজের থেকে আরও সুন্দর করে উত্তরগুলো সাজাতে পারবে। আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন তোমাদের জন্য রেখেছি, শেষ পর্যন্ত দেখবে, সেখানে অবশ্যই আছে স্যাম্পল কোয়েশ্চেনগুলো। তাহলে চলে আসো হুইটম্যানের এই কবিতা। আমরা যে দার্শনিক বা আমাদের জীবনের যে ফিলোসফি, সেটা নিয়েই শুধু পাচ্ছি না, এটা আমাদের জীবনের সম্পর্কে একটা নতুন একটা অ্যাঙ্গেল প্রদান করে, দৃষ্টিভঙ্গি দেয়। আমরা হতাশার মাঝে সৌন্দর্য এবং সম্ভাবনাকে যেন উপলব্ধি করতে পারি, সেই ক্ষমতা আমাদের ভিতরে জাগিয়ে তোলে। বলছে যদি আমরা প্রতিদিনের সংগ্রামের মধ্যে হারিয়ে যাই, তবে এই কবিতা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা একটা বৃহত্তর কিছুর অংশ। আমাদের জীবন অর্থপূর্ণ এবং আমাদের কাজের মাধ্যমে আমরা সেই অর্থকে আরও সমৃদ্ধ করতে পারি। বলছে আমাদের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা, গ্লানি আসুক। এই হতাশা গ্লানিকে গ্রহণ করে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে তারপরে আমরা যেন আমাদের সামনের জীবনকে আরও সুন্দর করি, আরও অর্থবহ করে তুলি। আমরা যেন জীবনের প্রতি ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারি। আমরা যেন এমনটা না ভাবি যে এখানেই মনে হয় শেষ জীবন, এখানেই মনে হয় আমাদের থেমে যেতে হবে। আমাদের যে যা কিছু নেই তা কিছু নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের যা কিছু আছে
তা কিছু নিয়েই বাকি জীবনকে আরও সুন্দর করে কাটাতে হবে। সব শেষ আমরা যেটা উপসংহারে দেখব সেটা হচ্ছে ওয়াল্ট হুইটম্যানের ও মি ও লাইফ আমাদের জীবনের উদ্দেশ্য এবং ভূমিকা সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ বা আগ্রহী করে। হতাশার মধ্যেও জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং নিজের অবস্থান খুঁজে পাওয়ার যে তাগিদ এই কবিতায় আছে তা অনুপ্রেরণামূলক। এই কবিতাটা আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য, জীবনকে আমরা যেন হতাশার সাগরে ডুবিয়ে না ফেলি সেদিকে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে। আমি আবার বলছি, আবার এই কথাটা বলবো যে আমাদের জীবনের প্রত্যেকটা দিন আমার জন্য নতুন। আমি যতদিন বাঁচব প্রত্যেকটা দিন আমার জীবনে একবার করে আসবে, এটা কিন্তু ২ বার আসবে না। সো আমাদের সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত, রাতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমাদেরকে উপভোগ্য করে তুলতে হবে এবং আমাদেরকে জীবনটাকে খুব সুন্দরভাবে আনন্দের সাথে কাটিয়ে দিতে হবে। জীবনের নাটকে আমাদের অনন্য ভূমিকা বুঝে এবং তা পালন করেই আমরা সত্যিকার অর্থে বেঁচে থাকার আনন্দ উপলব্ধি করতে পারি। এখানে আমি একটা পয়েন্ট আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে আমি বলবো, সেটা হচ্ছে আমরা আমাদের এই জীবনে একজন মানুষ একই সাথে অনেকগুলা ভূমিকা পালন করে। মাঝে, মাঝে আমার ছাত্রছাত্রীদের সাথে এটা শেয়ার করি যে তারা যখন স্কুলে আসে তখন কিন্তু তারা আমাদের স্টুডেন্ট। কিন্তু বাড়িতে যখন যায় সে যদি একজন ছাত্রীর কথাই বলি, সে তার বাবার মেয়ে, মায়ের মেয়ে, ভাইয়ের বোন, আবার হচ্ছে বোনেরও বোন। তারপরে হচ্ছে সে তার কাজিনসদের কাজিন, হ্যাঁ, আর তারপরে তার ভাইয়ের ছেলেমেয়ে হতে পারে, সে খালা হতে পারে, মামি, চাচি, জেঠি, ফুপি হতে পারে, আবার একসময় সে মা হবে। তো একই সাথে একজন ব্যক্তি তার জীবনে অনেকগুলো ভূমিকা কিন্তু পালন করে এবং প্রত্যেকটা দায়িত্ব সমানভাবে করে ওঠাটা এত সহজ কথা নয়। তাই আমরা দেখব যে কিছু মানুষ হয়তো ভাই হিসেবে অনন্য, অসাধারণ, কিন্তু দেখা গেছে যে সে ছেলে হিসেবে মোটেও ভালো নাও হতে পারে বা তার দায়িত্ব প্রপারলি করতে নাও পারে, অথবা সে হাজব্যান্ড হিসেবে দায়িত্ব নাও পালন করতে পারে। কিছু মানুষ আছে দেখবেন মানুষ হিসেবে সে অসাধারণ কিন্তু সে কর্মজীবনে সফল না, কারণ সে একজন কর্মী হিসেবে তার দক্ষতাটা সে ফুটিয়ে তুলতে পারছে না। আবার প্রতিবেশী হিসেবে কেউ ভালো নাও হতে পারে, কিন্তু আবার দেখা গেছে যে সে দেখা গেছে একদম সম্পূর্ণ অচেনা অজানা মানুষের জন্য সে অনেক ভালো কিছু করছে। সো একই সাথে সবগুলো দায়িত্ব সবাই সমানভাবে ভালোভাবে পালন করবে এমনটা আশা করাটা আমাদের কিন্তু বড় মাপের একটা বোকামি। একইভাবে আমরা নিজেরাও কিন্তু ভালো করে যদি নিজেদেরকে নিয়ে ভাবি যে আমরা কিন্তু দেখা গেছে যে আমাদের সকল দায়িত্ব আমরা অবশ্যই ভালোভাবে পালন করতে পারি না। আমরা আমাদের কোনো না কোনো জায়গায় ঘাটতি থেকেই যায়। হয়তো আপনি মেয়ে হিসেবে ভালো, কিন্তু মা হিসেবে ভালো নাও হতে পারেন। হয়তো আপনি মা হিসেবে ভালো, কিন্তু আপনি দেখা গেছে যে বোন হিসেবে ভালো নাও হতে পারেন। এটা অস্বাভাবিক কিছু না। তাহলে এরপরে বলেছে যে আমরা যেন এবং আমরা আমাদের জীবনের এই দায়িত্বগুলো পালন করে আমরা যেন সত্যিকার অর্থে বেঁচে থাকার আনন্দটাও উপলব্ধি করতে পারি। এটা আমাদের কবির প্রত্যাশা আমাদের কাছে। তারপরে আমরা এখানে কিছু প্রশ্নোত্তর সাজিয়েছি তোমাদের জন্য। আশা করি তোমরা এই প্রশ্নোত্তরগুলো তোমাদের খাতায় লিখে রাখবে এবং এখানে আমি খুব সুন্দর করে প্রশ্ন, সেগুলোর উত্তর এবং বাংলা অর্থসহ দিয়েছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। চলো আমি দু একটা প্রশ্ন তোমাদের একটু আলোচনা করি। যেমন এখানে বলেছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম? এই কবিতার মূল থিম কি? The main theme of the poem is to explore the purpose of life and the meaning of human existence. It emphasizes finding beauty and responsibility amidst despair. কবিতার প্রধান যে থিম সেটা হলো জীবনের উদ্দেশ্য এবং আমাদের অস্তিত্বের অর্থ খোঁজা, হতাশার মাঝেও জীবনের সৌন্দর্য এবং দায়িত্বের ভূমিকা বোঝা। এরপরের প্রশ্ন যেটা করেছি আমরা, হোয়াট রিকারিং কোয়েশ্চেনস ডাজ দ্য পোয়েট মেনশন? কবি বারবার বলছেন যে কবি ওই কবিতার লাইনে ছিল যে আমার একটা প্রশ্ন নিজের কাছে বারবার ঘুরে আসে। এখন এখানে প্রশ্ন করেছি সেটা কি? The poet raises questions about existence, daily struggle, and the inconsistencies of society, such as why we are alive and how meaningful our lives are. কবি মানুষের অস্তিত্ব, তাদের দৈনন্দিন সংগ্রাম এবং সমাজের অসঙ্গতি এই প্রশ্নগুলো উপস্থাপন করেছেন। যেমন আমরা কেন বেঁচে আছি, আমাদের জীবন কতটা অর্থপূর্ণ, এই প্রশ্নগুলোই তিনি প্রতিনিয়ত নিজেকে বারবার করেছেন। আমরা থার্ড কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছি, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স?
ইউজলেস ইয়ার্স এই টার্মটা কবিতায় তিনি ব্যবহার করেছেন, যে আমার কাছে মনে হচ্ছে আমার জীবনের এই বছরগুলো খুবই অর্থহীন, মূল্য নেই এগুলোর। এটা কেন ব্যবহার করেছেন? বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট রেফার্স টু টাইমস ওয়েন people fail to find the true purpose of their lives and live without meaningful direction. ইউজলেস ইয়ার্স বলতে কবি এমন সময় বোঝাতে চেয়েছেন যখন মানুষ তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে ব্যর্থ হয় এবং অর্থহীনভাবে জীবন কাটায়। আমাদের জীবনে এই পৃথিবীতে কেউই বলতে পারবে না যে আমি সারা জীবন অনেক বেশি আনন্দে ছিলাম, আমার জীবনে হতাশা আসেনি, এটা ভুল। বরং যে যত সফল তার জীবনে ব্যর্থতার পরিমাণটা ততই বেশি। বারবার ব্যর্থ হওয়ার পরেই কিন্তু মানুষ সফলতার মুখ দেখে। প্রথমবারেই সফল এরকম ঘটনা মিরাক্কেল খুব কম মানুষের জীবনে হয়, বা একজন মানুষের জীবনে কাকতালীয়ভাবে ঘটনা খুব কমই ঘটে। তাহলে কিছু যখন আমরা হতাশায় থাকি তখন আমাদের এরকম মনে হয় যে না, আমার জীবনের এই বছরগুলো খুবই অর্থহীন। নেক্সট কোয়েশ্চেন, ইজ এইজ অ্যান আইডেন্টিটি মার্কার? হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ? বলছে বয়স কি মানুষের পরিচয় বহন করে, এবং বয়স্ক বা বৃদ্ধ বয়সের গুণাবলীগুলো কি? Yes, age can be an identity marker. Attributes of old age include physical weakness, the weight of experience, and a deeper understanding of life. এই উত্তরটা খুবই চমৎকার। এখানে বলেছে যে হ্যাঁ, বয়স অনেক সময় একটা পরিচয় চিহ্ন হিসেবে কাজ করে। বৃদ্ধ বয়সের বৈশিষ্ট্যগুলোর মধ্যে শারীরিক দুর্বলতা, অভিজ্ঞতার ভার এবং জীবনের প্রতি গভীর উপলব্ধি অন্তর্ভুক্ত করে। এটাও আমাদের জীবনের চমৎকার একটা টুইস্ট আমি বলবো। যখন আমাদের শরীরে শক্তি থাকে ইয়াং বয়সে, তখন আমাদের অভিজ্ঞতার ঝুলি খুব হালকা থাকে। শরীরের শক্তি বেশি তাগড়া থাকি, আমরা অনেক কিছু করে ফেলার মতো শক্তি আমাদের আছে, কিন্তু আমাদের বুদ্ধি বা অভিজ্ঞতার পরিমাণ কম থাকে। যত বয়স বাড়তে থাকে আমাদের অভিজ্ঞতার ঝুলি ভারী হতে থাকে, কিন্তু আমাদের শরীর দুর্বল হতে থাকে। এবং এটা আসলে কি বলবো, রিভার্স ভাবে কাজ করে, এবং যা এই দুইটার ব্যালেন্স করে চলাটা খুব কঠিন। কর্ম বয়সে অভিজ্ঞতা বা বুদ্ধির প্রয়োজন বেশি, বৃদ্ধ বয়সে শক্তির অভাবে আমরা ভুগি। এটা দিস ইজ অলসো পার্ট অফ আওয়ার লাইফ। এইটাই জীবন আসলে, এবং আমাদেরকে দিন শেষে বলতেই হবে জীবন সুন্দর, জীবন নাটকীয়। জীবনের এক জীবনে আমরা সব কিছুই স্বাদই পেয়ে থাকি। চলো আমরা আমাদের পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে আমরা এখানে যেটা দিয়েছি দেখতে পাচ্ছি, হোয়াট ডু সর্ডিড অর প্লডিং মিন? এখানে দুইটা ওয়ার্ড কবিতায় ব্যবহার করেছেন। এই কবিতার দুটোর অর্থ কি দেখি আমরা অর্থগুলো কি। সর্ডিড মিনস ডার্টি অর ইমোরাল, অ্যান্ড প্লডিং মিনস মুভিং স্লোলি অর লেবারাসলি। সর্ডিড মানে হলো নোংরা এবং অনৈতিক, এবং প্লডিং মানে ধীর গতিতে বা কষ্ট করে এগিয়ে চলা। তো এই ওয়ার্ড দুটো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন। অবশ্যই তোমাদের কাছে এই ওয়ার্ডগুলো নতুন, ওয়ার্ড মিনিংও শেখা হবে, এবং একই সাথে আমরা নতুন কিছু জানতে পারলাম যে অনেক সময় আমরা ধীর গতিতে কষ্ট করে এগিয়ে চলি, যে মনে হচ্ছে যেন আমি যতই পরিশ্রম করছি, যতই স্ট্রাগল করছি, তাও আমার জীবনটা এগোচ্ছে না, থেমে আছে মনে হয়। ওই থেমে থাকা জীবন কারোই আসলে ভালো লাগে না। আবার খুব দ্রুত গতিতে এগিয়ে যেতে হলে আমাদেরকে অনৈতিকতার আশ্রয় নিতে হবে। যে অনৈতিকতার আশ্রয় নিয়ে হয়তো কেউ একজন খুব দ্রুত বড়লোক হয়ে গেল, কিন্তু তার মনে কিন্তু কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না। দুটাই রিভার্স আসলে। এরপর আমরা চলে যাব, হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার? এই কবিতায় কবি আসলে কোন বিশ্বাসটার কথা উল্লেখ করেছেন? ফেইথ বলতে তিনি কি বুঝিয়েছেন? দ্য পোয়েট রেফার্স টু ফেইথ ইন হিউম্যানিটি, trust in life itself, and the commitment to fulfilling one's responsibilities. এখানে কবি আসলে মানুষের প্রতি বিশ্বাস, জীবনের প্রতি আস্থা এবং নিজের দায়িত্ব পালনের প্রতি দৃঢ়তা বোঝাতে ফেইথ শব্দটা ব্যবহার করছেন। কয়েকটা জিনিস, অন্যের প্রতি বিশ্বাস, আবার নিজের জীবনের প্রতি নিজের আস্থা থাকা, আবার নিজের কাজের দায়িত্ব নিজের দৃঢ়ভাবে পালন করা। সাপোজ আপনার সমাজে অনেক দায়িত্ব, আপনি আপনার এলাকায় যে এলাকায় জন্মগ্রহণ করেছেন সে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, এটা একটা দায়িত্ব। যেমন আপনার পরিবারের সদস্যদের জন্য কাজ করবেন, সবার আগে তো নিজের জন্য করতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই অন্যের জন্য করা যাবে। সেই বিষয়গুলো প্রপারলি পালন করার কথা বলেছেন।
এরপরে আমরা চলে যাব, ইজ দেয়ার আ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স ইন দ্য লাস্ট লাইন। লাস্ট লাইনে কবি খুব চমৎকার একটা জিনিস রেখেছেন। কবি বলেছেন আপনি যদি চান আপনিও এই কবিতার একটা লাইন যোগ করতে পারেন। কন্ট্রিবিউট এ ভার্স এই কথাটা দ্বারা বুঝিয়েছেন। তো অ্যান্সারটা দেখি আমরা, ইয়েস, কন্ট্রিবিউট আ ভার্স ক্যারিজ সিম্বলিক মিনিং. It signifies that every individual has a unique role, play, and contribution to make in the larger narrative of life. বলছে হ্যাঁ, কন্ট্রিবিউট এ ভার্স বাক্যটি প্রতীকী অর্থ বহন করে। এটি বোঝায় যে প্রত্যেক ব্যক্তির নিজস্ব ভূমিকা এবং অবদান আছে, যা জীবনের বৃহত্তর অর্থের অংশ। আমরা অনেক সময় মনে করি আমাদের সমাজে যারা আমাদের থেকে একটু এই যে যার যার অবস্থান থেকে আমরা হয়তো বা এটা মনে করি যে যেখানে আছেন, যিনি অনেক অর্থনৈতিক দিক দিয়ে বা সামাজিক অবস্থানের দিক দিয়ে অনেক উপরে, একেবারে উপরে চলে গিয়েছেন, তার কাছে তার নিচে যারা আছে সবাইকে অনেক সময় মিনিংলেস মনে হতে পারে যে তাদের হয়তো ওই সৃজনশীলতা নেই, ওই সৃষ্টিশীলতা নেই, এটা তার মনে হতে পারে যে যেখানে আছেন। আমি যদি একদম প্রান্তিক লেভেলের মানুষের কথা ধরে সে ধরেন খেটে খাওয়া মানুষ যারা কায়িক শ্রম করে খায়, আমরা মনে করতে পারি যে না, ওনার মনে হয় যেমন উনি একজন কবি ভাবতেই তো পারতেন যে না, একজন রিক্সাওয়ালা সে আর কি কবিতা লিখবে, কিন্তু না, এই কবি এখানে তার গণতান্ত্রিক মানসিকতার পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন না, আপনি খেটে খাওয়া মানুষ, আপনি পরিশ্রমী সংগ্রামী মানুষ, আপনি জানেন জীবন কি, জীবনের মূল্য কি, কিভাবে হতাশা কাটিয়ে উঠতে হবে, কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে, নিজেকে গুছিয়ে নিতে হবে। আপনি যেহেতু এটা জানেন, আপনি চাইলে আপনার জীবনের আপনার অনন্য মেধার পরিচয় দিয়ে আমার এখানে কবিতা একটা লাইনও যোগ করতে পারেন। এইটার সিম্বলিক জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে মূল্যায়ন করা, কারো কথাকে, কারো চিন্তাকে, চেতনাকে অবমূল্যায়ন করার কোনো সুযোগ আমাদের আসলে নেই। এই দায়িত্ব আমাদের নেই। আমরা যেমন আমাদের চিন্তা চেতনা প্রকাশ করতে পারবো, তেমন একই সাথে আমাদের দায়িত্ব হবে অন্যের চিন্তা চেতনা, অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া। এই জিনিসটা করতে পারলে আমাদের জীবনটা আসলেই সুন্দর হবে। আমরা এতক্ষণ কবিতার অনেক কিছু পড়লাম, এখন একটু সামারি তোমাদের পরীক্ষায় আসবে না, আল্লাহ চাহে তো তোমরা যখন কলেজে উঠবে তখন তোমাদের সামারি লিখতে হবে কবিতার। একটু আলোচনা করছি তাহলে তোমাদের সুবিধা হবে। ইন দিস পোয়েম উইটম্যান কোয়েশ্চেন্স হিজ ওন এক্সিস্টেন্স অ্যান্ড দ্য ফিউটিলিটি অফ লাইফ। হি পন্ডার্স দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস or the many people who throughout his life betray his expectations. এখানে কবি যেটা বলতে চেয়েছেন যে সে নিজের অস্তিত্বটাকে প্রশ্ন করেছেন এবং জীবনের যে হতাশা এই জিনিসটাকে তিনি তুলে ধরেছেন। সে আশ্চর্য প্রকাশ করেছেন যে আমাদের চারপাশে মনে হচ্ছে যেন অবিশ্বস্ততার একেবারে রেল লাইনের সারি পড়ে গিয়েছে, এবং or the many people who throughout his life betray his এক্সপেকটেশন। সে সারা জীবনভর নিজের প্রত্যাশার সাথে নিজেই বেইমানি প্রতারণা করেছেন। হি ডেসক্রাইব সিটিজ ফুল অফ ফুলিশ পিপল। তিনি বর্ণনা করেছেন যে আমাদের শহরের চারপাশে মানে আমার চারপাশে বোকা মানুষে ভরপুর, অ্যান্ড রিপ্রোচেস হিমসেলফ ফর বিং নো বেটার দ্যান দিস ফেথলেস মেসেজ। এবং তিনি আবার এটাও প্রকাশ করেছেন যে এই অবিশ্বাসীদের মধ্যে আমিও আছি, হয়তো আমিও একই রকম বোকা, আমিও একই রকম অবিশ্বাসী। আমার কাছে যেরকম মনে হচ্ছে যে আমার চারপাশের মানুষগুলো বোকা, তাদেরও মনে হতে পারে যে আমিও বোকা, এবং তাদেরও মনে হতে পারে যে আমিও বিশ্বাসহীন। He admits that his eyes vainly crave light and then what he has. সে সবসময় তার মনে হতে পারে যে তার জীবনটা খুবই তার চোখ সবসময় আলো বা ভালো কিছুর সন্ধান করে বেড়াচ্ছে। vainly crave light and that he, like many others, always wants something better than what he has. সবসময় তার মনে হয় যে না, আমার এই জীবনে আমার যা কিছু আছে এর থেকে ভালো কিছু আমার অর্জন করতে হবে, শত অন্ধকারের মাঝেও আলোর সন্ধান নিতে হবে। হি ল্যামেন্ট হচ্ছে কান্না করা,
হি ল্যামেন্টস দ্যাট থিংস নেভার টার্ন আউট দ্য ওয়ে হি ওয়ান্টস দ্যাম টু। সে একটু বিলাপের সুরে বলেছে যে আমি যেরকম করে চাই জীবনটাকে, জীবন আসলে সেরকম করে চলছে না, জীবন তার মতো করে তার গতিতেই চলছে, এটা আমার জন্য কষ্টদায়ক। অ্যান্ড অবজার্ভস দ্য সর্ডিড ক্রাউডস, এবং তার কাছে মনে হচ্ছে যে চারপাশে নোংরামি অনৈতিকতায় ভরপুর। অ্যারাউন্ড হিম হু আর অলসো ফাইটিং থ্রু দ্য জার্নি অফ লাইফ, যারা অনৈতিকতা করছে তারাও কিন্তু জীবনের সাথে সংগ্রাম করেই বেড়াচ্ছে, কেউ কিন্তু সুখে নেই। হি বিলিভস দ্যাট হি ইজ ইন্টারটুইন্ড উইথ দিস পিপল, সে বিশ্বাস করে সে এই মানুষগুলোর সাথে সংযুক্ত। আমাদের চারপাশে, আমাদের সমাজে আমরা যাদের সাথেই বসবাস করি না কেন, তারা কিন্তু সবাই সৎ না, আবার অসৎ হলেই যে তাদেরকে আমরা ত্যাগ করে ফেলতে পারবো বিষয়টা কিন্তু সেটাও না। স্পেন্ডিং জাস্ট অ্যাজ মেনি ইউজলেস ইয়ার্স ইন পারসুট অফ আ ডিস্ট্যান্ট আইডিয়া, এবং তার কাছে মনে হচ্ছে যে সে সবসময় অনুসন্ধান করে যাচ্ছে যে জীবনটা যেন ভালো হয় এবং বছরগুলো যে এভাবে অর্থহীনভাবে কেটে যাচ্ছে সেটা যেন না ঘটে। অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, কবিতার একেবারেই শেষে, হি অ্যান্সার্স হিজ ওন কোয়েশ্চন, সে আবার হতাশা দিয়ে কবিতাটা শুরু করেছে ঠিকই, কিন্তু সে আবার নিজের প্রশ্নগুলোর উত্তরও দিয়েছে। এক্সিস্টেন্স ইজ এনাফ অফ আ পারপাস ফর হিউম্যানস টু এক্সিস্ট অ্যান্ড হ্যাভিং লাইফ ইজ রিজন এনাফ ফর লিভিং। বলছে আপনি যে পৃথিবীতে বেঁচে আছেন, আপনি যে এখনো আছেন পৃথিবীতে, এটাই কিন্তু আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি না থাকতেন, আপনার জীবনে হতাশাও থাকতো না, স্বপ্নও থাকতো না, আনন্দ বেদনাও থাকতো না। সো একটা হাজার হতাশার মাঝখানে একটা জিনিস দিয়ে নিজেকে আপনার মূল্যায়ন করতে হবে, সেটা হচ্ছে যে আপনার বেঁচে থাকাটাই সব থেকে বেশি দামি, সব থেকে বেশি মূল্যবান। এর থেকে বেশি দামি, এর থেকে বেশি মূল্যবান আর কিছুই হতে পারে না। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটাতে যুক্ত হওয়ার জন্য, এবং আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকো তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা কাজে আসবে। আজকের জন্য আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।